সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশে উগ্রবাদকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে মানসিক চিন্তা ভাবনাগুলোকে, এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোনো সুযোগ নেই জানালেন সিইসি। গাজায় ত্রাণের ট্রাক ঢোকার অনুমতি দিলে বন্ধ হবে দুর্ভিক্ষ, বলছে জাতিসংঘ। একটি মহল দেশে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে তর্ক বিতর্ক হবে, কিন্তু বিতর্ক এমন জায়গায় যাচ্ছে তাতে হতাশা তৈরি হচ্ছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করে সামাজিক সংগঠন অর্পণ আলোক সংঘ। এতে যোগ দিয়ে হতাশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আমি হতাশাবাদী কখনোই ছিলাম না, আমি হতাশাবাদী হতেও চাই না, কিন্তু এটা তো সত্য কথা যে হতে হচ্ছে। আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে মানসিক চিন্তা ভাবনাগুলোকে, এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। সংস্কার একদিনে সম্ভব নয় বলেও মত দেন তিনি। বলেন, সবার আগে প্রয়োজন কাঠামোগত সংস্কার। চূড়াতালি দিয়েও কোনো কিছু হবে না, একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য, লক্ষ্য, চিন্তা ভাবনা, থিওরি সবকিছু নিয়ে এগোতে হবে। এদিকে প্রেস ক্লাবে তারেক রহমানের রাজনীতি গণ অভ্যুত্থানের সাবলিমিটি শীর্ষক প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, দেশে কোনো দৈত্য দানব নয়, মানুষ গণতন্ত্র চায়। গুটি কয়েক তরুণ ছাত্র সরকারের অংশ হয়ে কি ভাবছে বা না ভাবছে, সেটা কিন্তু বাংলাদেশের কোটি কোটি তরুণ যুবকের ভাবনা। ঢাকার উপরের পর্যায়ে যারা আজকে উন্নীত হয়েছে, সেই সীমিত সংখ্যক তরুণের কথা বাংলাদেশের কোটি কোটি তরুণ যুবকের বক্তব্য নয়। সংস্কার ইস্যুতে তাড়াহুড়ার কিছু নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। একটি সুষ্ঠু নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আনুপাতিক বা পিয়ার পদ্ধতির নির্বাচন সংবিধানে নেই, তাই সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোনো সুযোগ নেই, এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সকালে রাজশাহীতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সিইসি বলেন, যারা কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাই করে ভোটে জেতার কথা ভাবছেন, তাদের স্বপ্ন পূরণ হবে না। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালে গাবতলীতে বীজ ভান্ডার পরিদর্শনে গিয়ে সব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, সব সময়ের জন্য অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে যাওয়ায় দাম বেশি। বৃষ্টির কারণে সবজি অনেক নষ্ট হয়ে গেছে। এই সবজি নষ্ট হয়ে যাওয়ায় জিনিসপত্রের দাম, মানে সবজির দাম কিছুটা বেড়ে গেছে। সবজির দামটা বেশি, কিন্তু আলুর দাম কিন্তু একেবারেই কম। যারা আলু যে কৃষকরা করছে, তারা কিন্তু এবার একটা বিরাট লসের ভিতরে আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবে প্রস্তুতি নিচ্ছি।
আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। পলিটিক্যাল পার্টিগুলো যেন ভোটামুখী হয়ে যাবে, সেই সব দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না। এটা হলো জনগণ হলো আমাদের মেইন ফ্যাক্টর। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে সরকার। আগের তুলনায় এখন সীমান্ত অনেক বেশি সুরক্ষিত আছে বলেও দাবি করেন তিনি। শুধু নির্বাচনে না, অন্য সময় যেন কোনো অস্ত্র ঢুকতে না পারে, এই জন্যই সবসময় পদক্ষেপ নেওয়া। সীমান্ত কতটা নিরাপদ? আমাদের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত। আপনাদের আমাদের জনগণও কিন্তু সাংঘাতিক সচেতন। পরে রাজধানীর দারুস সালাম থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খানের প্রায় ১৩ বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন। ১.৫ দশকের অচলাবস্থা কাটিয়ে সম্পর্কের সবচেয়ে মধুর সময়ে এখন বাংলাদেশ পাকিস্তান। এমন বাস্তবতায় ১৩ বছর পর ৩ দিনের সফরে এখন বাংলাদেশে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইসাক দারকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ধারণা করা হচ্ছে ৭১-এর গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা ও পাওনা আদায়ের বিষয়ে আলোচনা হবে তাঁর এই সফরে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর আগে রাজনৈতিক বোঝাপড়া মিটিয়ে নেওয়া উচিত। প্রভিন্সিয়াল ফান্ড থেকে বিভিন্ন মানুষের ফান্ড, এবং তার অঙ্ক করা হয়েছে মনে হয় $4 বিলিয়ন মতন মনে হয়। সেটা সমাধান এখনো হয়নি, যেটা বাংলাদেশ চাচ্ছে। অনেকটা একতরফাভাবে তখনকার পূর্ব পাকিস্তান বা পূর্ব বেঙ্গল থেকে নিয়ে গেছে। তো সেটা যদি সমাধান করতে পারে, এবং সেটা খুবই আমি মনে করি সমাধান না করার কোনো কারণ নেই। ৭১-এর যেই জাস্টিসের যে বিষয়টা, সেটা যদি মেনে নেয়, এখনকার মানে ওটাও মাঝে মাঝে আমার যারা পাকিস্তানি বন্ধু তারাও অবাক হয়ে যায় যে তাদের রাষ্ট্র কেন এটাকে নিয়ে কোনো অগ্রগতি করছে না। সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও বিএনপি ও জামায়াত ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের এই রাজনীতিবিদ। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজা ইসরায়েল কর্তৃক সৃষ্ট দুর্ভিক্ষ সহজেই বন্ধ করা সম্ভব বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA। এর জন্য গাজায় প্রয়োজনীয় ত্রাণবাহী ট্রাক ঢোকার অনুমতি দিতে হবে। ত্রাণ নিয়ে সীমান্তে অপেক্ষা করছে অসংখ্য ট্রাক, কিন্তু ইসরায়েল অনুমতি দিচ্ছে না। শুক্রবার ওই উপত্যকায় দুর্ভিক্ষে আরও 2 জনের মৃত্যু হয়েছে। গত কয়েক মাস ধরেই ফিলিস্তিনের গাজায় তীব্র খাদ্য সংকট চলছে। এরই মধ্যে অনাহারে 3 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, তাদের বেশিরভাগই শিশু। অবশেষে শুক্রবার উপত্যকাটিতে মানব সৃষ্ট দুর্ভিক্ষের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বা IPC। রোম ভিত্তিক আন্তর্জাতিক এই সংস্থার তথ্য মতে গাজায় 5 লাখের বেশি মানুষ চরম খাদ্যাভাবে ভুগছে। বেশি নাজুক অবস্থায় আছে শিশুরা। অনেক শিশু খাদ্যাভাবে এতটাই দুর্বল যে তারা কাঁদতে বা খাবার খেতে পারছে না। মানব সৃষ্ট এই দুর্ভিক্ষ বন্ধ করা সম্ভব বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA। এর জন্য গাজায় প্রতিদিন 100-র বেশি ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। UNRWA জানিয়েছে গাজার বাইরে জর্ডান ও মিশর সীমান্তে 6000 ট্রাকে খাদ্য, ওষুধ ও জরুরি সরবরাহ প্রস্তুত রয়েছে। এছাড়া আরও 22,000 ত্রাণবাহী ট্রাক ওই উপত্যকায় প্রবেশের অপেক্ষায় থাকলেও অনুমতি দিচ্ছে না ইসরায়েল। গাজা শহর ও উত্তর গাজায় প্রতিদিনই দুর্ভিক্ষে প্রাণহানি ঘটছে। 22 মাস ধরে চলা ইসরায়েলের বর্বর হামলায় গাজায় 62,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় 20,000। ধ্বংস করা হয়েছে হাজার হাজার ঘরবাড়ি ও স্থাপনা। ইশরা ছুমা, দীপ্ত বার্তা কক্ষ। টানা বৃষ্টি ও জোয়ারের পানির স্রোতে লক্ষ্মীপুরের রামগতি তেগাছিয়া সেতুর সংযোগ সড়ক ধসে পড়েছে। এতে বিচ্ছিন্ন হাতিয়ার সঙ্গে রামগতির যোগাযোগ। যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন লক্ষাধিক মানুষ।
তেগাছিয়া বাজারও রয়েছে স্রোতের পানির হুমকির মুখে। লক্ষ্মীপুরের রামগতি হাতিয়ার যানবাহন চলাচলের একমাত্র সড়ক এটি। 2018 সালে চরগাজীর তেগাছিয়া খালের উপর থাকা পুরনো সেতু ভেঙে নির্মাণ করা হয় প্রায় 5 কোটি টাকা ব্যয়ে 100 মিটার দৈর্ঘ্যের নতুন সেতু। পাশে তেগাছিয়া বাজারে আছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। এছাড়া আশপাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার রয়েছে। সেতুটি দিয়েই শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজারে যাতায়াত করতে হয়। গত কয়েক মাস ধরে সেতুর সংযোগ সড়ক ভেঙে গেলেও মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি, ফলে চরম দুর্ভোগে লক্ষাধিক মানুষ। অনেকদিন যাবত এই এলাকার মানুষ যাতায়াত এবং বিভিন্ন এই কালভার্টের কারণে আমরা বিরাট একটা অসুবিধার ভিতরে আছি। জিও ব্যাগ দিয়ে এটাকে প্রতিরোধ করা সম্ভব এখন, এবং যদি জিও ব্যাগ দিয়ে এটাকে আবারও বন্ধ করে দেওয়া হয়, এই 4 কোটি টাকার যে ব্রিজটা উপরে দাঁড়িয়ে আমরা কথা বলতেছি, ব্রিজটাও ভেঙে চলে যাবে। আমাদের এই দিকের মানুষ রামুদির যেতে পারতেছে না, আবার রামুদির মানুষ তেগাছিয়া বাজার আসতে পারতেছে না এই ভাঙার কারণে। আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে এবং এই সরকারি একটা ফাঁড়ি থানা আছে, পুলিশ ক্যাম্প আছে, ওই ক্যাম্প সহ তেগাছিয়া বাজার পুরো এখন হুমকির মুখে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন প্রতিরোধ ও ক্ষতিগ্রস্ত সেতুর সংযোগ সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। যে অংশে ভাঙতেছে সেই বিষয়ে আমরা দ্রুতই ব্যবস্থা নিব। জায়গাটা অনেক রিমোট আপনারা জানেন, তো আমরা সেখানে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জেলা প্রশাসক জানান, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। বিশ্বাস করি যে খুব দ্রুত গতিতে এর প্রয়োজনীয় বাজেট আমরা পেয়ে যাব এবং পাওয়া মাত্রই দ্রুত যেন কাজ শুরু করে দেওয়া হয়, সেজন্য আমরা নির্বাহী প্রকৌশলী এলজিটিকে বলেছি। জরুরি ভিত্তিতে সেতুটি মেরামতের পর আবার যোগাযোগ স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন দক্ষিণের সুপারস্টার থলপতি বিজয়। শুক্রবার নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজগামের সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এই সময় বিজেপির বিরুদ্ধে ধর্মকে ব্যবহার করে বিভাজন তৈরির অভিযোগ তোলেন বিজয়, যা গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে। তাই বিজেপিকে সবচেয়ে বড় আদর্শগত শত্রু হিসেবে উল্লেখ করেন ভারতের এই সুপারস্টার। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর গতি পেয়েছে ভলিবল খেলা। এই কমিটি এখন পর্যন্ত জাতীয় পর্যায়ে 3টি টুর্নামেন্ট আয়োজন করায় অনুশীলনের ব্যাপক সুযোগ পেয়েছে খেলোয়াড়রা। এই অবস্থায় বড় স্বপ্ন দেখছে সংশ্লিষ্টরা। প্রায় 1 বছর পর দেশে বড় পরিসরে ভলিবলের চর্চা ফিরেছে। জাতীয় পর্যায়ে 3টি প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড় বাছাই করেছে ফেব্রুয়ারিতে গঠিত নতুন কমিটি। বাছাই পর্ব উতরে আসা খেলোয়াড়দের নিয়ে এবার বড় পরিসরে ভাবতে শুরু করেছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। তারা অধ্যবসায় খুবই কঠোর অনুশীলন করে যাচ্ছে নিঃসন্দেহে। আমরাও চেষ্টা করছি যে এদেরকে আরও কত সুন্দরভাবে সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশের জন্য এই যে সামনে সাউথ এশিয়ান গেমস আসছে আমাদের অক্টোবরে, তা আমি আশা রাখি যে আমরা এখানে একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারবো। ভলিবলের লক্ষ্য হচ্ছে আমরা পাইপলাইনে ন্যাশনাল টিমে যাতে অনেক প্লেয়ার থাকে সেটা আমরা ব্যবস্থা করতে চাই। সেই হিসেবে আমরা স্কুল টুর্নামেন্ট করব, যুব টুর্নামেন্ট করব এবং সেখান থেকে প্লেয়ার নিয়ে এসে আমরা লম্বা সময় ধরে যদি সেই যুবদের প্র্যাকটিস করাতে পারি তাহলে ভবিষ্যতে তারা আমাদের ন্যাশনাল টিমে ইন করবে, এতে পাইপলাইনে প্লেয়ারটা সাফিসিয়েন্ট থাকবে। চলতি বছরের অক্টোবরে সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা রয়েছে ঢাকায়। এছাড়া আসছে সাউথ এশিয়ান গেমস। তাই এখন থেকেই অনুশীলনে জাতীয় দল। 2023 সালে লাস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপও বাংলাদেশ খেলেছে প্রথমবারের মতো। এশিয়ার ভিতরে 20 র্যাঙ্কিং পাওয়ার পরে তারা খেলছে। ভলিবল আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় এবং বর্তমানে আরও আমরা এই র্যাঙ্কিং কিভাবে আরও কমানো যায়, মানে আমরা 64, আমরা নেক্সট টার্গেট 64 থেকে যাতে আমরা 45-এর মধ্যে আসতে পারি, তারপর পরের টার্গেট 45 থেকে, এইভাবে আস্তে আস্তে আমরা কিন্তু অনেক এগিয়েছি। দীর্ঘদিন পর অনুশীলনে ফিরতে পেরে খেলোয়াড়রাও বেশ খুশি। অনেক টাফ ম্যাচ খেলা হয়েছে, বাংলাদেশ বনাম অনেকগুলো দেশে খেলা হয়েছে, এই জন্য আর কি আমাদের এই যে প্যানিক জিনিসটা আসলে আসে না, আমরা কনফিডেন্সের সাথে খেলতে পারি। এটা আপনার প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আনন্দ, একটা জোরে মারলে বা একটা ব্লক করলে এটা কিন্তু দর্শকরা একটা আলাদাভাবে একটা পায়। নতুন কমিটির প্রত্যাশা সব দিক থেকে সমর্থন পেলে ভলিবল ফেডারেশন দেশের জন্য সুনাম বয়ে আনবে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করছি দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। দেশে উগ্রবাদকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের।
সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোনো সুযোগ নেই জানালেন সিসি। গাজায় ত্রাণের ট্রাক ঢোকার অনুমতি দিলে বন্ধ হবে দুর্ভিক্ষ বলছে জাতিসংঘ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।